আসসালামু আলাইকুম। আপার বাসায় এসেছিলাম বিকালবেলা গত ৮ তারিখে, ডিসেম্বর মাসের ৮ তারিখে আমি আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো ওইটা শেয়ার করে আপার বাসায় আসতে আসতে আমার প্রায় ৪টা বেজে গিয়েছিল। আমি আর আমার ২ বাচ্চা এসেছিলাম। তো আপা এখানে কিছু নাস্তা দিয়েছে, নাস্তা করেছি, এখন চা খাচ্ছি। পাশে আমার ভাইয়া বসা, অর্থাৎ আপার হাজব্যান্ড, আমাদের বাচ্চারাও বসা, আমার মা বসা। তো সবাই একসাথে চা খেয়ে নিচ্ছিলাম নাস্তা করার পরে। বরাবরই আমি যেটা করি, যদি একটু বেলা থাকতে আপার বাসায় পৌঁছাই তাহলে ওর উঠানে যে গাছগুলো আছে সেগুলো একটু দেখি। আর আমি বেশ অনেক দিন পরেই আপার বাসায় গিয়েছিলাম। এখানে একটা বড়ই গাছ আপনাদেরকে দেখালাম। তো ওর এই উঠানে অল্প কিছু পরিমাণে গাছ রয়েছে, সেগুলো একটু দেখি। তো এখানে মূলত আমার মা, বড় বোন, আমার বোনের হাজব্যান্ড আর আমি দাঁড়িয়ে কথা বলছিলাম। আর বাচ্চারা যে বাগান বিলাস গাছটা রয়েছে গেটের কাছে, ওখানেই দাঁড়িয়ে ওরা কথাবার্তা বলছিল, হাসাহাসি করছিল। ডিসেম্বর মাসের ৮ তারিখ এই দিন সকালবেলায় আব্বা মা খুলনা থেকেই ঢাকায় আসে। তো ওনারা অনেক সকালবেলা পৌঁছে গিয়েছিল, সকাল 10টা 30 মিনিটে। আর আমি আব্বা মাকে নিতে এসেছিলাম বিকাল 4টার দিকে। মাগরিবের পরেই এখান থেকে নামাজ পড়ে তারপরে আব্বা মাকে নিয়ে আমি আমার বাসায় চলে আসব, এমনটাই প্রস্তুতি ছিল এবং কথা অনুযায়ী সেভাবেই আমি আমার বাসায় চলে এসেছিলাম। তো মা আসার সময় খুলনা থেকে আমাদের 2 বোনের জন্য, এখানে আমাদের খুলনা এলাকার একটা মাছ রয়েছে যেটা ঢাকা শহরে পাওয়া যায় না, ফার্সে মাছ। আমরা লোকাল ভাষায় বলি এটাকে ফার্সে মাছ, বাট অন্য সবাই কি বলেন আমি জানি না। চিংড়ি মাছ রয়েছে, পাবদা মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, আর ছিল গরুর মাংস। তো আপারটা তো আপার বাসায় রেখে দেওয়া হয়েছে, আর আমি যেহেতু আব্বা মাকে নিয়ে এসেছিলাম আমার বাসায়, তো এগুলো আমার জন্যই আনা হয়েছে। তো আমি ব্যাগ থেকে বের করছি যে ডিপ ফ্রিজে রাখবো। মূলত আব্বা মা এসেছে ডাক্তারের ফলো আপে। আব্বা গত 3 মাস আগে আমার বাসায় এসে ডাক্তার দেখিয়েছিল, তো 3 মাস পরে আবারও আসতে বলেছিল। এই কারণেই আসলে ওনাদের হঠাৎ করে আসা, এবং এসেই বলছিল যে ওনারা খুব বেশি দেরি করবে না, যেহেতু বাড়িতে আমার ভাইয়ের বউ আর বাচ্চাটা রয়েছে, তাই ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি ওনারা আবার খুলনার উদ্দেশ্যে রওনা করবে। আর লিপিও লিপির বাবার বাড়িতে যাবে, যেহেতু রাহাতের মেয়ের ফাইনাল এক্সামটা শেষ হয়েছে। তো এই কারণে আব্বা মা তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে খুলনায় চলে যাওয়ারই ইচ্ছা ওনাদের, খুব তাড়াতাড়ি। তো আমি 8 তারিখ বিকালবেলায় আব্বা মাকে নিয়ে এসেছি এবং চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আবারও যদি 1 রাত বা 2 রাত আপার বাসায় থেকে যেতে পারে তাহলে একবারে শুক্রবারে খুলনার উদ্দেশ্যে রওনা করতে পারবে, তেমনটাই ইচ্ছা ছিল। এবং সেই অনুযায়ী কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড সেইভাবে কাজ করছিলাম। তো ব্লগটা যারা দেখা শুরু করেছেন, আজকের ব্লগটা আমি শুরু করেছি 8 তারিখ বিকেলবেলা থেকে, কিন্তু আসলে 3 দিনের ফুটেজটা নিয়ে একটা ব্লগ হয়ে গেছে, 8, 9 এবং 10। তো আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে রাতের বেলা সুভার বাবা, আমার বাবা মা বা সবার জন্যই কিছু আঙুর নিয়ে এসেছে। তো আঙুরটাকে আমি আসলে যে রাসায়নিক কেমিক্যাল থাকে সেটা মুক্ত করার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পানির ভেতরে, আর ভিনেগার দিয়ে জাস্ট 20 মিনিটের মতো আমি এখানে ভিজিয়ে রাখবো। তো আসলে পুরা ডিসেম্বর মাস, যেখানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাদের আত্মীয়ের বিয়ে বা অনেক ধরনের আনন্দে সবাই মাতোয়ারা বা মেতে উঠেছিল, সেখানে আমাদের পরিবারে আসলে শোকের মাতামি নেমে এসেছে। এত তাড়াতাড়ি যে হঠাৎ করে আবার একটা দুঃসংবাদ বা দুর্ঘটনা আমাদের পরিবারে ঘটবে, আসলে আমরা এটা কেউ কল্পনাও করতে পারিনি, কেউ পারেও না, আসলে কখনো বুঝতেও পারে না। তো আমার যে মানসিক অবস্থাটা, সেটা আসলে আমি আজ 11 দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করছি। বাঁচতে হলে আসলে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপনে আসলে ফিরে আসতে হবে, বা স্বাভাবিকভাবে যদি আমি না থাকি তাহলে তার খারাপ একটা প্রভাব আসলে আমার পরিবার, আমার সংসার বা আমার বাচ্চা কাচ্চা হাজব্যান্ডের উপরে পড়ে। তাছাড়া সুভার বাবার শরীরের অবস্থাও কিন্তু খুব বেশি একটা ভালো না। তো আমার যেটা হয়েছে, আমাদের তো আসলে
একের পর এক একটা দুঃসংবাদ বা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের ফ্যামিলিতে। তো সেখানে আমার মানসিক অবস্থাটা এমন হয়ে গেছে যে আমিও অনেকটাই ট্রমার ভিতরে চলে গেছি। দেখা যাচ্ছে যে ব্রেনে কাজ করতে আমারও বেশ কিছুটা সময় লাগছে, বা অনেক কিছু বুঝে উঠতে পারছি না, বা অনেক সময় আমার শরীরের অবস্থা এমন যে প্রেশারটা আপ ডাউন করছে, খুব বেশি ভালো লাগছে না। আর একটা জিনিস হচ্ছে যে খুব কাছের মানুষ চলে গেলে কিন্তু যে ধাক্কাটা বা যে দুঃখ কষ্ট বা যে যন্ত্রণাটা, সেটা কিন্তু একটু বেশি পোহাতে হয়। ভায়া আসলে আমরা ভায়া বলি, উনি আমার বোনের হাজব্যান্ড। আমাদের যেহেতু বড় ভাই ছিল না, আমার বোনই বড় আমাদের 3 ভাই বোনের ভিতরে। তো ভায়াকে আসলে আমরা নিজের ভাইয়ের মতোই দেখতাম, যেহেতু রাহাত অনেক ছোট ছিল। তো সেখানে রাহাত চলে গেল সবার আগে, তারপরে তো এই যে ভায়া গেল। তো যাই হোক, আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব। এই ব্লগটা আমার ফুটেজগুলো আসলে আমি নিয়েছিলাম যখন আব্বা মা আমার বাসায় ছিল। তো সকালবেলা আমি কিছু রুটি বানাবো, এই কারণে আমি একটু কাই রেডি করে নিলাম। আমি 1.5 বছর পরে রুটি বানাচ্ছি। আর আসলে কি বলবো, আসলে আমার শারীরিক অবস্থাটাও আসলে খুব বেশি ভালো না, মানসিক অবস্থাটাও ভালো না। তারপরও যেহেতু সামাজিক মানুষ, আমরা সমাজে বসবাস করতে হয় বা সব কিছুই চালিয়ে নিয়ে যেতে হয়। তো সে কারণেই কিন্তু আজ অনেক দিন পরে আপনাদের মাঝে এই ব্লগটা নিয়ে আসলাম যে না, নিজেকেও তো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আর আমার বড় বোনের শারীরিক অবস্থাটাও অনেক বেশি খারাপ। ওর শরীর আগে থেকেই খারাপ ছিল। তারপরে যখন ভায়ার এই ঘটনাটা ঘটলো, ভায়া মারা গেল, চলে গেল, ওর অবস্থাটাও আসলে অনেক খারাপ। শুরুতে আপনাদের একটা বড়ই গাছ দেখিয়েছিলাম, ছোট্ট একটা বড়ই গাছ আপার বাসায়। তো 8 তারিখে যখন আমরা কথা বলছিলাম, তখন ভায়া আপাকে জিজ্ঞাসা করছিল যে বড়ই গাছে বড়ই খাওয়া ছাড়া আর কী কাজে লাগে। তো আপা বলছিল যে অনেক কাজে লাগে। তো মা আবার পাশ থেকে বলছিল যে কেন শোনোনি বাবা, যে মানুষ যখন মারা যায় তখন মানুষের শরীরে মারা যাওয়ার সময় অনেক বেশি ব্যথা যন্ত্রণা হয়। আর মানুষ মারা গেলে তো আমাদের ভিতরে গরম পানি দিয়ে গোসল করায়, তখন ওই গরম পানির ভিতরে বড়ই পাতা দিয়ে জাল করে, জাল করা ওই পানি দিয়ে গোসল করালে মৃত ব্যক্তির শরীরের যন্ত্রণা অনেকটা কমে যায়। তো এই কথাগুলো আসলে আমাদের মাঝে তখন 8 তারিখ বিকালবেলা হচ্ছিল। ভাইয়া সেটা শুনলো, বললো যে ও আচ্ছা, তাহলে তো আসলে অনেক কাজে লাগে আসলে বড়ই গাছ। তো এরকম আরও অনেক কিছু কথাবার্তা হয়েছে আমাদের মাঝে। আর এমন কিছু কিছু কাজ ভাইয়া আসলে করে গেছে বা বলে গেছে মুখ থেকে, মনে হচ্ছিল যে সব কিছু মনে হচ্ছে যে আল্লাহ ওনাকে বলাচ্ছে বা করাচ্ছে, এরকমটাই মনে হচ্ছিল। উনি আসলে এমনভাবে গেছে। তো ভাইয়ার আসলে এই হঠাৎ মৃত্যু, উনি কিন্তু সময় দেয়নি, একদিনও ভোগেনি। তো এটা আসলে আমি আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করব যে কি হয়েছিল, কিভাবে মারা গেল আসলে। তো এখানে সকালবেলা আমি রুটি বানিয়ে নিয়েছি, সাথে একটু সুজি রান্না করে নিলাম, আর এখানে ডিম ভাজি করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে প্রথমেই আমাকে কেউ বলেনি যে সবাই মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি খাবে বা আমার বাচ্চারাও খাবে। তো আমি যেহেতু আব্বাকে নিয়ে সুভার বাবা আপনাদের ভাইয়া হসপিটালে যাবে, কিছু টেস্ট করাতে দিয়ে আসবে, তো যার কারণে এখানে তাড়াহুড়ো করে আব্বার জন্য আমি একটা ডিম আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, সুজিটা রান্না করে নিয়েছি, আর রুটিগুলো তো সেকে দিয়েছি। তো মাকে বললাম যে মা, রুটিগুলো তাড়াতাড়ি করে একটু সেকে দাও, তাহলে আব্বাকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবো। ওনারা 8টা সাড়ে 8টার ভিতরে যদি ইবনে সিনাতে পৌঁছায়, তাহলে টেস্টগুলো আজকে করতে দিয়ে আসলে রাত্রের ভিতরে রিপোর্টগুলো পেয়ে যাবে। তো এই কারণে মা আমাকে রুটি সেকার কাজে হেল্প করছে। আর বললামই তো আসলে দীর্ঘ 1.5 বছর পরে আমি রুটি বানাচ্ছি। 1.5 বছর বা 1 বছরের কিছু বেশি সময় হবে, এরকমটা হবে। অনেক দিন হয়েছে আমি রুটি বানাই না, কারণ নার্গিসকে যখন রেখেছিলাম, নার্গিস আপাই রুটি পরোটা বানাতো, তখন আর আমার বানাতে হতো না। তো আব্বাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো তারপরও আব্বা চা না খেয়েই
চলে গিয়েছিল, কারণ যে টেস্টগুলো করাতে হবে ওটা তাড়াতাড়ি দিতে হবে, আর আপনাদের ভাইয়াও খুব তাড়াতাড়ি করছিল। তো এ কারণে চা না খেয়েই আব্বাকে নিয়ে সুভার বাবা বেরিয়ে গিয়েছিল। তো এখানে মার জন্য আর আমার জন্য আবার ডিম ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। মাকেও খাবার দিয়ে দিয়েছি, আমিও বসে পড়েছি। আর এর ভিতরে আব্বা যাচ্ছে আপনাদের ভাইয়ার সাথে ইবনে সিনাতে টেস্টগুলো দিয়ে আসতে। তো হঠাৎ করে দেখি যে উপর থেকে এক ভাই উনি নামছে, উনি অফিসে যাচ্ছে। তো যাওয়ার পথে দেখলাম ময়লা নিয়ে যাচ্ছে। আমার না হঠাৎ করে মনে পড়েছে যে আমাকেও তো ময়লা দিতে হবে। তো আমিও আপনাদের ভাইয়ার কাছে আমাদের ময়লার ব্যাগটা দিয়ে দিলাম। আর এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, খুব সকালবেলা ভোরবেলা থেকে উঠেই আমি সংসারের কাজগুলো শুরু করি। আরও যেহেতু আব্বা মা আমার বাসায় রয়েছে, আব্বাকে ডাক্তার দেখানো, দুপুরে রান্নাবান্না করা, সকালের চা নাস্তা খাবার দেওয়া, সব কিছুই কিন্তু আমাকে আর আপনার ভাইয়াকে ম্যানেজ করতে হচ্ছে। তো তার কারণে ঘুম থেকে একদম ফজরের নামাজ পড়ে উঠেই কিন্তু আমি সকালবেলা থেকে কাজ শুরু করেছিলাম। এই যে অংশটুকু দেখছেন রুটি বানানো থেকে, এটা হচ্ছে 9 তারিখের সকালবেলা। তো চা নাস্তা খাওয়ার পরে আমি অ্যাজ ইউজুয়াল রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, আর এদিক থেকে আমার বাচ্চারা আমার মায়ের সাথে লুডো খেলছিল। তো আমার বাচ্চারাও আসলে অনেক এক্সাইটেড হয়েছিল যে ওদেরও ফাইনাল পরীক্ষা শেষ, আর ওদের দিদা ফোন দিচ্ছিল। আমার শাশুড়িও বারবার আসলে খুলনায় যেতে বলছিল, আমাদেরও এমন একটা ইচ্ছা ছিল যে আমরাও খুলনায় যাব। আর তাছাড়া আমি যেহেতু বাচ্চাদেরকে পড়াই, আমারও মানসিক একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল। তো এখানে মা যে গরু মাংস এনেছে সেই মাংসটুকু ভিজিয়েছি, আর আমি হচ্ছে ফ্রিজ থেকে অন্য চিংড়ি মাছ বের করে এগুলো বেছে নিচ্ছি। তো দুপুরবেলা যেটা করব, আমি এই কাজগুলো করতে করতে এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের চুলায় ডাল রান্না করে নিচ্ছিলাম। আর খুব শর্টকাটেই করব। মা আব্বা দুজনেই বলেছে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, একা একাই সব কিছু করতে হচ্ছে, তাই যে খাবারগুলো রান্না করলে আমার জন্য এখানে সময়টাকে সেভ করা যাবে, প্লাস আমার কষ্ট কম হবে, সেই খাবারগুলোই যেন আমি রান্না করি। তো এখানে চিংড়ি মাছ বেছে কেটে আমি এই যে ভুনা করে নিয়েছি, আর গরু মাংসটাও আমি রান্না করে নিয়েছি। জলপাই দিয়ে টক ডাল রান্না করেছি, আর একটা শাক ছিল, সেই শাকটা অবশ্য আপা দিয়ে দিয়েছিল। ওই শাকটাকে এখন ভাজি করলে আমার দুপুরবেলা রান্নাবান্না শেষ হয়ে যায়। তো যারা এখনও পর্যন্ত আমার ব্লগের সাথে রয়েছেন, আমি এখনও আপনাদেরকে লাইক দিতে বলিনি, তো মনে করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলি আরও অনেকের মাঝে পৌঁছে দিবে। এই শাকটাকে এখন ভাজি করলে আমার রান্নাবান্না শেষ হয়ে যায়। তো রান্নার এক ফাঁকে আমি গত রাত্রের আনা যে আঙুরগুলো সেটা ফ্রিজ থেকে বের করে এখন মার হাতে দিচ্ছি যেন সবাইকে নিয়ে খায়। আমার রান্নাবান্না প্রায় শেষ হওয়ার পথে। এখন আমি যে কাজটা করব, ফ্রিজ থেকে কিছু টমেটো আর কিছু শসা বের করে আমি একটু সালাদ রেডি করে দিব। এরপরে আমি নামাজ গোসল শেষ করে দুপুরের খাবারটা সবাইকে দিয়ে দিব। আর যারা আজকের ব্লগে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারেন। তো এই ছিল আমার দুপুরবেলার আয়োজন। সালাদ করে দিয়েছি, চিংড়ি মাছ ভুনা, শাক ভাজি, গরু মাংস আর হচ্ছে টক ডাল, আর একটা খিরাই গোল করে কেটেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে এভাবে হলে খেতে পারে, সালাদ মাখানোটা তার পছন্দ না। তো এটা হচ্ছে 10 তারিখের একটা ফুটেজ। আমি শুরুতেই আপনাদের কাছে বলেছিলাম যে আমি 3 দিনের কিছু ফুটেজ নিয়ে আসলে একটা ব্লগ তৈরি করেছি। তো আপার জন্য আমার পক্ষ থেকে কিছু গিফট দিচ্ছি। আমি যে নিয়ামা চুলাটা ইউজ করি সেটা তো 3 বছর হচ্ছে। আমার চুলাটা তো বেশ ভালোই সার্ভিস দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে সেটাই বলবো। তো আমি যেহেতু নিয়ামা ইউজ করে বেশ ভালো ফলাফল পাচ্ছি, তাই আপার জন্য, আমার বড় বোনের জন্য আমি এখানে একটা নিয়ামা চুলা কিনেছি।
10 তারিখ সকালবেলায় আব্বা মা চলে যাবে। তো যেহেতু আব্বা মা আপার বাসায় চলে যাবে, তাই আপার জন্য কিছু গিফট আমার পক্ষ থেকে কিনে একবারে আব্বা মার কাছে আমি দিয়ে দিব, যাতে করে আব্বা মা আপাকে এগুলো দিয়ে দিতে পারে। আসলে এটার কোনো কারণ বা উপলক্ষ নেই, জাস্ট গিফট আমার পক্ষ থেকে। তো আপা দেখা যায় যে একটা সিলিন্ডার কেনে জাস্ট মাত্র 15 দিন, 16 দিন বা 20 দিন এরকমই যায়, খুব বেশি যায় না। আর চুলা ব্যবহার করে আমি যেহেতু উপকারই পাচ্ছি, তাই আমি একটা ইন্ডাকশন চুলাই কিনে দিলাম, সাথে একটা রাইস কুকারও দিচ্ছি। আপার রাইস কুকারও রয়েছে, তারপরেও আমি দিচ্ছি। এখানে বেশ কয়েকটা কোম্পানির রাইস কুকারই আমরা দোকানে দেখছিলাম, নিউ মার্কেটে এসেছিলাম। তো তার ভিতরে একটা ছিল হুন্দাই, একটা ছিল এলজি, একটা ছিল হকিন্স, ভীষণের ছিল, অনেকগুলোই দেখাচ্ছিল। তো সব কিছু শুনে বা ওনারা যেটা বলছিল সব কিছু শুনে আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে, এলজির রাইস কুকারটা 2.8 লিটারের যে রাইস কুকারটা, আমরা সেইটাই নিয়েছিলাম। আর আপার জন্য আরও বেশ কিছু কেনাকাটা নিউ মার্কেট থেকেই করেছিলাম। তার ভিতরে 6টা প্লেট ছিল, ইন্ডাকশান চুলায় রান্না করার জন্য নিচে বটম দেওয়া একটা কড়াই ছিল, তারপরে স্টিলের 3টা পাতিল ছিল। এই তো। এছাড়াও আপার জন্য আমি একটা 3 পিস কিনেও পাঠিয়ে দিয়েছিলাম। মানে এই দিন আব্বা মার কাছে বেশ কিছু জিনিসই কেনাকাটা করে পাঠিয়ে দিয়েছিলাম। আব্বা মা যেতে যেতে মাগরিব হয়ে গিয়েছিল। তো অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে আপাকে এরকম কিছু জিনিস দিব যাতে উপকার হয় আপার কাজ করতে সুবিধা হয়। আর যেহেতু গ্যাসের দাম তো অনেক বেশি, একটা গ্যাস আসলে বেশি দিন যায় না। তো সেই কারণেই আসলে আমার পক্ষ থেকে এই গিফটগুলো আপাকে দিচ্ছিলাম। তো এখানে রাইস কুকারের ভিতরে যে পার্থক্যগুলো আসলে এই ছেলেটা দেখাচ্ছিল, যে কিছু রাইস কুকারে রয়েছে জোড়া দেওয়া, এগুলো ভালো না, আর জোড়া ছাড়া যে রাইস কুকার সেগুলোই ভালো। তো এখানে মোটামুটি যেটা বুঝলাম যে এলজিরটাই ভালো হবে। আর এলজির কোম্পানিতে হচ্ছে হুন্দাইয়ের সব কিছুই তৈরি করা হয়। তো যার কারণে হুন্দাইটাকে বাদ দিয়ে, হকিন্স বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আমরা এলজিটাকে নিয়েছি। তো এই ছিল আমার মার সাথে 10 তারিখ আপার জন্য এই কেনাকাটাগুলো। আমরা খুব সকালবেলায় বাসা থেকে বের হয়েছিলাম, যেহেতু বাচ্চাদেরকে আব্বার কাছে রেখে এসেছিলাম। আপনাদের ভাইয়াও বাসায় ছিল। তারপরে একটা টেনশন হচ্ছিল, যেহেতু আব্বা মা সব বেলা থাকতে থাকতে আপার বাসায় পৌঁছাবে, আবার এই জিনিসগুলো কেনাকাটা করতে হবে। তারপরেও নিউ মার্কেটে যাওয়া আসা দিয়ে, জ্যাম দিয়ে, সব কিছু দিয়ে 4 ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গিয়েছিল। তো চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি পারা যায় অন্য কোনো দোকান না ঘুরে এক দোকানে গিয়ে সব মালামাল যাতে কিনতে পারি। আর এই দোকানটা আমাদের কাছে একটু বিশ্বস্ত হওয়ার কারণ হচ্ছে যে নিয়ামার যে চুলাটা, সেটা আমি এখান থেকেই নিয়েছিলাম। আমার চুলাটা মোটামুটি ইলেকট্রনিক্স কোনো কিছু কিনতে হলে এই দোকানে চলে আসি, বা আশেপাশে যে দোকানগুলো থাকে সেই দোকানগুলো থেকেই নেওয়া হয়। আর এরপরে বাসায় চলে এসেছিলাম। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব যে আমার বোনের হাজব্যান্ডের কী হয়েছিল, কিভাবে মারা গিয়েছিল। তো আজকের ব্লগটা যারা দেখেছেন এ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর আমিও ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।